পাঠ্য বইয়ের সবথেকে সুন্দর কবিতা। সবথেকে সুন্দর কবিতা। সেই কবিতাটা কি? ছবি কবিতা। তো এই ছবি কবিতাটার প্রেক্ষাপট কিন্তু অনেক সুন্দর এবং এই ছবি কবিতাটা আমাদের দেশকে উপস্থাপন করে। এই ছবি কবিতাটা তোমরা চাইলে অনেকে আবৃত্তিও করতে পারো। কারণ ছবি কবিতাটা খুবই সুন্দর। তো আমি তোমাদের ছবি কবিতাটা আবৃত্তি করে শোনাবো পাশাপাশি বোঝাবো। কারণ ছবি কবিতা থেকে তোমাদের ফুল সিলেবাসে বলতে চট্টগ্রামের প্রশ্ন দিয়ে দিচ্ছে, আবার ধরো রাবিতেও দিয়ে দিচ্ছে। উচ্ছ তো দিবে না, তার ভুল কি? এটার জন্য আমরা একটা কথা আছে না বাঙ্গালা নব্য লিখকদের নিবেদন যে প্রমাণের সবসময় প্রয়োজন নেই। কিন্তু আমাদের তবু হাতে রাখা যায় বা থাকা যায় যাতে আমাদের কোনো দরকারে দেখাতে পারি। একজন বলছে ছবি পড়ি নাই। ছবি, আহ্বান এগুলো পড়া লাগবে। তো একটু দেখি কবিতার নাম কি? ছবি। আর এই কবিতার নাম কি? ছবি। এই ছবিটা কার ছবি? কোন প্রিয় মানুষের ছবি না। তোমরা ওয়ালপেপারে যেটা রাখো সেটাও না। এই ছবিটা হইলো বাংলাদেশের ছবি। এই ছবিটা কার? বাংলাদেশের ছবি। তো বাংলাদেশের ছবিটা আমরা আমাদের দেশের বাইরে যারা পর্যটক আছে তাদের সামনে আমরা এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। কারণ আমাদের দেশ অনেক সুন্দর। আমাদের দেশ অনেক সুন্দর। এখানে কোন কিছুর অভাব নাই। আমাদের দেশ একটি দরিদ্র রাষ্ট্র হইতে পারে বা দরিদ্র দেশ হইতে পারে। কিন্তু আমাদের দেশের কোন কিছুর অভাব নাই। আমাদের আল্লাহ যথেষ্ট দিছে। বুঝতে পারছো? তো এই দেশটাকে আমরা মানুষের কাছে বা পর্যটকদের কাছে উপস্থাপন করি। যখন আমাদের দেশটা সদ্য জন্ম লাভ করা দেশ কত সালে? ১৯৭১ সালে যখন বাংলাদেশটা জন্মগ্রহণ করল মানে নব্য শিশুর মতো। তো সেই শিশুর বা সেই দেশের গুণাবলীগুলো আমরা বাইরের দেশের মানুষের কাছে তুলে ধরব। এবং কেন তুলে ধরব? কারণ আমাদের দেশটাকে তো মানুষের কাছে উপস্থাপন করা লাগবে। নব্য জন্মগ্রহণকৃত একটি দেশ যেটা ১৯৭১ সালে এবং সেই দেশটা কি আমাদের দেশ বাংলাদেশ। তো আমরা সেই বাংলাদেশের ছবিটাই আমরা দেখব যে সেই ছবিটা কত সুন্দর। আবু হেনা মোস্তফা কামাল তিনি এই যে কবিতাটার নাম কেন দিয়েছেন ছবি? ছবি কেন দিয়েছেন? আমরা আমাদের নিজের সবথেকে বেস্ট ছবি যেটা আমাদের হয় সেটা কিন্তু আমরা প্রোফাইল পিকচারে দিই। তাই না? তো তার কাছেও আবু হেনা মোস্তফার কাছেও সবথেকে সুন্দর ছবি হলো তার দেশ। মানে আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের এই ছবিটাই আমরা একটু দেখব। আমরা ছোট, ছোট প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা অর্থ দেখব। তো চলো শুরু করা যাক। আমি কবিতাটা পড়ব পাশাপাশি তোমাদের একটু ব্যাখ্যা করে দেব। আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ। আপনাদের বলতে বোঝানো হচ্ছে যে বাইরের দেশের যারা পর্যটক আছে তাদেরকে বলতে যে আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ। ছবির মতো এই দেশকে একবার বেরিয়ে যান। বলতেছে, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। মানে আমাদের দেশটাকে ছবির মতো তুলনা করা হচ্ছে। এবং পর্যটকদের বলা হচ্ছে যে আপনারা আসুন এবং আমাদের এই ছবির মতো দেশ থেকে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই। মানে আমাদের দেশে আমাদের উল্লেখযোগ্য এমন কোনো মনোহারী স্পট সেই সময় ছিল না, বর্তমানে আছে। মনোহারী স্পট আমাদের নেই। কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্মৃত সঞ্চয়। স্মৃত সঞ্চয় মানে কি? মনের জমানো ভ্রমণ পিয়াসী অনুভূতি, আগ্রহ। মনের ভিতর দেখবা যে অনেকে ট্রাভেল মোড অন। অনেক কিছু বলে না? তো আপনাদের স্ফীত সঞ্চয় মানে আপনাদের মনে যতটুকু দেখার আগ্রহ আছে বা বিশ্ব ভ্রমণ করার আগ্রহ আছে, সেই সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, ডলার একটা দেশের মুদ্রার নাম। ডলার কিংবা স্টার্লিং অস্ট্রেলিয়ার মুদ্রা বা যেটা বলা হয়। বিনিময়ে যা পাবেন, বলতেছে আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিং এর বিনিময়ে যা পাবেন, ডালাস একটা রাজধানীর নাম, মেফিস অথবা তোমাদের সবার প্রিয় ক্যালিফোর্নিয়া। তার তুলনায় আমাদের দেশে যা আছে তা কি বলতেছে যে উন্নত রাষ্ট্রের মানে ইউরোপ মহাদেশের কিংবা সেই দেশের যা কিছু আছে তাদের তুলনায় আমাদের দেশের যা কিছু আছে তা তাদের কাছে তুলনা করতে গেলে কেমন? শিশু মানে শিশুর সমতুল্য। তারপরেও আমরা কি বলতেছি? আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান। আমাদের দেশকে আমরা কত ভালোবাসি যে যার ফলে বলতেছি যে আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান। এবার বলতেছে, রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা। মানে কোন ছবি আঁকতে রঙের ব্যবহার এবং বিষয়ের তীব্রতা মানে কোন বিষয়ের ছবি যদি আমরা তুলে ধরি সেটা কিন্তু অনেক জুলাই আন্দোলনের সময় কিন্তু আবু সাইদের ছবি অনেক ভাইরাল হইছে, তাই না? তো এইরকম কিছু।
বিষয়ের তীব্রতা। মানে কোন কিছু এতটা অপরিহার্য হয়ে পড়ছে যে রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা। পরবর্তী স্লটে যাই। আপনি কোন শিল্পীর কাজে পাবেন না। মানে রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোন শিল্পীর কাজে পাবেন না। মানে পৃথিবীর কোন শিল্পীর কাজেই এরকম রঙের ব্যবহার বা বিষয়ের তীব্রতা পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল নয় কি? মানে আমাদের দেশে শিল্প বলতে আমরা যা কিছু বুঝি সবকিছুই কৃত্রিম। শিল্প বলতে যা কিছুই বুঝি কৃত্রিম। তাই না? অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত আমাদের বাংলাদেশ, বিশাল ছবি বলতে কি বাংলাদেশের এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণই অকৃত্রিম। কি বলতেছে? যে আমরা এই যে ছবিটা আঁকতেছি, মানে যে উপকরণগুলো ব্যবহার করছি সবগুলাই অকৃত্রিম। মানে কি এগুলো আমাদের প্রাকৃতিক। আপনাকে আরো খুলে বলি। কি বলতেছে? আপনাকে আরো খুলে বলি। অর্থাৎ আমাদের দেশ। কিন্তু ছবি বলতে আমরা কি বুঝতেছি? এই আমাদের দেশ। এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান। ছবি কবিতায় কি বলা হচ্ছে? এটা পর্যটকদের লেখা। মানে আমাদের দেশের পর্যটকদের সাথে তুলে ধরছে বা কেমন এটা এবং কবি নিজেকে কি বলতেছে? যে আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান। আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। তো আমাদের বললাম ১৯৭১ সালে যখন আমাদের দেশের জন্ম হয়, কিন্তু তখন কিন্তু আমাদের দেশে সবকিছু এলোমেলো। তখন কেবল আমরা আমাদের দেশটাকে সাজাইতে শুরু করছি, তাই না? তো কি বলছে সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। মানে আমাদের দেশটা সম্প্রতি নতুন একটা ছবির মতো করে সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশোদ্ভূত খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ৩০ লক্ষ কারিগর দীর্ঘ ৯ টি মাস দিন-রাত। এই লাইনটা বোঝো কবি কবিতার সবথেকে ইমোশনাল লাইন, থেকে গুরুত্বপূর্ণ বা দামি লাইন যদি তোমাদের বলি তাহলে একটু দেখো। খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর। মানে আমাদের বাঙালির প্রাচীন বংশ কি? খাঁটি আর্যভুক্ত বংশ। তাই না? বংশভুক্ত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে মানে নিজে দায়িত্ব নিয়ে ৩০ লক্ষ শহীদ হয়েছে না আমাদের মুক্তিযুদ্ধের সময়? মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ। তাদের রক্তের বিনিময়ে আমাদের দেশ পাই নাই। ৩০ লক্ষ কারিগর। শহীদদের কি বলা হচ্ছে? কারিগর। দীর্ঘ ৯ টি মাস। আমাদের মুক্তিযুদ্ধ চলছে কত মাস? দীর্ঘ ৯ মাস। দিন-রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। মানে বলতেছে আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিল তারা দীর্ঘ ৯ মাস পরিশ্রম করে এই ছবিটা বানাইছে। এখনো অনেক জায়গায় রঙের কাঁচা। কারণ আমাদের সদ্য জন্ম লাভ করা একটি দেশ বাংলাদেশ। এজন্য বলছে এখনো অনেক জায়গায় রং কাঁচা। কি বলতেছে? রং কাঁচা। কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখছেন? বলতেছে যে আমাদের এই ছবিটাতে রং বিভিন্ন এখনো পুরোপুরি শুকায় নাই। কিন্তু আমাদের রং কি আশ্চর্য গাঢ়। দেখছেন? ভ্যান গগ একটা বিখ্যাত চিত্রশিল্পী যার ছবির দাম কোটি, কোটি টাকা। বুঝতে পারছো? এই চিত্রশিল্পীর নাম কি? ভ্যান গগ। সেই চিত্রশিল্পীর নাম কি? ভ্যান গগ। যিনি আকাশ থেকে নীল মানে সে যখন রূপকথা বলা হচ্ছে, সে যখন কোন ছবি আঁকে তো সে আকাশ থেকে নীল রং সংগ্রহ করে এরকম। এবং শস্য থেকে সোনালি তুলে এনে মানে ধানের যখন পাকে বা গম যখন পাকে তখন দেখবা সোনালি রং কাকে বলে? সেখান থেকে কিন্তু আমরা পাই। তো ভ্যান গগ যিনি ছবি আঁকতেন আকাশ থেকে নীল সংগ্রহ করে। রূপকথা বলা হচ্ছে তার ছবি এত সুন্দর হইতো। শস্য থেকে সোনালি তুলে। এইরকম তার রঙের গাঢ়তা ছবির মধ্যে নিয়ে আসছে। যার কারণে তার ছবির এত দাম। আর আমরা এখান থেকে একটু পড়ি। ছবি কবিতায় আবু হেনা মোস্তফা কামাল মানে নাটোর থেকে আবু হেনা মোস্তফা কামাল কবি তার দেশে বেড়াতে আসার আমন্ত্রণ জানিয়েছেন কাদের? পর্যটক কাকে জানাইছে? পর্যটকদের। কবি তার দেশকে ছবি দিয়ে তুলনা করেছেন। কবির দেশে এমন কোন মনোহরি স্পট নেই। যেটা বাইরে ইউরোপ মহাদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আছে কিন্তু সেরকম আমাদের তো দেখি কবিতায় উল্লেখিত ৩ টি মুদ্রার নাম হইল ডলার, মার্ক, ডালার। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ছবি কবিতায় উল্লেখিত ৩ টি মুদ্রার নাম কি? ডলার, মার্ক, স্টার্লিং। ছবি কবিতায় উল্লেখিত ৩ টি বিদেশি স্থানগুলোর নাম ডালাস, মেক্সিকো আর ক্যালিফোর্নিয়া। এখানে মেক্সিকো হবে না, মেফিন্স হবে।
কবিতার দেশের সৌন্দর্যকে বিদেশি স্থানগুলোর তুলনায় কি বলেছেন? শিশুতোষ বলেছেন। কবির মতে কোন শিল্পীর কাজে তার দেশের মতো রঙের ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা পাওয়া যাবে না। কবির মতে শিল্প মানেই নকল। শিল্প মানেই নকল। কবির দেশে প্রকৃতিতে ব্যবহৃত উপকরণ অকৃত্রিম। কবি পর্যটন দপ্তরের প্রধান। তো এইরকম কিছু তথ্য আমাদের দেওয়া আছে। তোমরা এখান থেকে তোমরা একটু পড়ে নিবা। আর আমরা একটু দেখব।